আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। সবজির দরে স্বস্তি ফিরলেও মাছের বাজার চড়া, বেশ উত্তাপ আলুর মোকামেও কাটেনি সয়াবিন তেলের যোগান সংকট। যে বাজেট নিয়ে বাজারে আসি সেই বাজেট অনুযায়ী তো আমরা কিনতে পারি না। এইভাবে যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয় ভবিষ্যতে তো কেনাকাটা করা যাবে না। দৈনিক আমাদের তেলের চাহিদা 10 কার্টন, এখানে পাইছি 2-3 কার্টন। জানুয়ারিতেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার, যমুনাকে জানালেন উপদেষ্টা নাহিদ। সংস্কার কমিশনগুলোর রিপোর্ট প্রায় চূড়ান্ত। আগামীতে বৈষম্যহীন রাষ্ট্র করতে চায় জামায়াত, থাকবে না অনিয়ম দুর্নীতি, জানালেন দলটির আমির। আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা। তারা চেয়েছিল রক্তের পদ্মা, গঙ্গা, যমুনা, সুরমা বয়ে যাওয়া, তাহলে তাদের রাষ্ট্রে আবার জমে উঠবে দেশে বিদেশে। অনেকেই ভুলতে চলেছে জুলাই আগস্ট গণহত্যার স্মৃতি, আক্ষেপ সমন্বয়কদের। আন্দোলনের সুফল ঘরে তোলা নিয়ে শঙ্কা। সৌদির ভিশন 2030-এ পাল্টে যাচ্ছে পরিবেশ পরিস্থিতি, কর্মসংস্থানের নতুন চ্যালেঞ্জ বাংলাদেশ। প্রশিক্ষণের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। গানে গানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সরোয়ারকে বিদায়, আজীবন বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে, মনে করেন ভক্ত স্বজনরা। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, পুরো খবর নিয়ে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। রাজধানীর সবজির বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। দোকানিরা আশাবাদী আগামীতেও আরও কমবে। তবে আলুর বাজারে উত্তাপ কমেনি। আমদানি জাতের যোগান বাড়ার ইতিবাচক প্রভাব পড়েছে দেশি পেঁয়াজের দরে। তবে মাছের বাজার বেশ চড়া, যোগানে কমতি নেই, কিন্তু চড়া দামে নাকাল ক্রেতারা। এখন মাছের ভরা মৌসুম। নদ নদী খাল বিলের মাছ যেমন মিলছে, সাগরের মাছের যোগানও সন্তোষজনক। তাই রাজধানীতে সরবরাহ বেশ ভালো, অথচ দামে প্রভাব পড়েনি। বেশিরভাগ মাছের চড়া দাম ধরে রেখেছেন বিক্রেতারা। চাষের তেলাপিয়া পাঙ্গাস প্রতি কেজি 200-র আশেপাশে মিললেও বেশিরভাগ মাছের জন্য গুনতে হচ্ছে 500 থেকে 600 টাকা। আর চিংড়ি, আয়ের, বোয়াল সহ নদ নদীর মাছের জন্য দিতে হবে 1000 টাকার বেশি। 1 কেজি আকারের ইলিশের জন্য পকেট থেকে বেরিয়ে যাবে 2000 টাকা। এখন তো কমার কথা, কিন্তু কমতেছে না মাছের দামটা। বাজেটে প্রচুর বেশি, চলতে খুব কষ্ট হচ্ছে, মানে মাছটা না কিনে চলতে হচ্ছে। এখন যদিও সবজির বাজার, মাছটা কম কিনে সবজি খাওয়া হচ্ছে। যে বাজেট নিয়ে বাজারে আসি সেই বাজেট অনুযায়ী তো আমরা কিনতে পারি না। দেখা গেছে যে একটা বড় মাছ কিনতে আসছি, পরে বাজেটে হচ্ছে না, পরে আমরা ছোট মাছ কিনে নিয়ে যাচ্ছি। অনেক দাম। যেরকম এই মাছটা আমি গত সপ্তাহে কিনছি 500 টাকা করে, বাট আজকে এটা 600 টাকা যাচ্ছে। মানুষের অর্থনীতি খারাপ, মানুষ হাতে টাকা পয়সা নেই। একটা মাছ, 1 কেজি মাছ বর্তমান 2000 টাকা বেচতেছে। কয় বেটা খাইতে পারবো 1 কেজি মাছ 2000 টাকা? আমি যে বেশি, আমি তো সাবাস পাবো না আমি খাইতে। আমদানি করা পেঁয়াজের সরবরাহ থাকায় দেশি পেঁয়াজের দাম কিছুটা কমেছে, মিলছে 110 টাকা কেজিতে। আর আমদানি জাত বিক্রি হচ্ছে 90 টাকায়। অন্যদিকে নতুন আলু বাজারে এলেও পুরনো আলুর বাজার এখনও ঊর্ধ্বমুখী। 1 কেজির জন্য গুনতে হবে 75 টাকা, আর নতুন আলু বিক্রি হচ্ছে 90 টাকায়। আলুর দাম তো অনেক বেশি। এইভাবে যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয় ভবিষ্যতে তো কেনাকাটা করা যাবে না। এই পেঁয়াজটা আরো আগে দাম কম ছিল, এখন গাছ বাইরে যাওয়ার পরে ওরা কম দামে বিক্রি করতেছে। জিনিসটারে নষ্ট করে, সিন্ডিকেট করে, বাজারটা নষ্ট করে এখন পাবলিককে কম দামে খাওয়াইতে আছে। এই দামে আগেই খাওয়াইতে পারতো। ওরা একটা পুরোটা পেঁয়াজ সিন্ডিকেটের হাতে ছিল, এখনো টনে টনে পেঁয়াজ পড়ে আছে। এমনও জায়গা আছে পেঁয়াজের বস্তা গাছ বাড়িয়ে, গাছ বড় হয়েছে, ওরা কেচি দিয়ে শুধু গাছ কাটতেছে। গাছ কাইটা কাইটা ওই পেঁয়াজটা বাজারে ছাড়তেছে, কম দামে এখন বিক্রি করে। শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধির সুফল মিলছে বাজারে। বেশিরভাগ সবজি মিলছে 50 থেকে 60 টাকা কেজিতে, যদিও করলা এবং টমেটোর কেজি এখনো শতক ছাড়িয়ে। নতুন টমেটো, করলা, শসা, এটির দামটা একটু বেশি। বিক্রেতাদের দাবি আগামী সপ্তাহে সবজির দাম আরও কিছুটা কমতে পারে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। নতুন দাম নির্ধারণের পরও বাজারে মিলছে না ভোজ্য তেল। পাইকারি এবং খুচরা পর্যায়ে চাহিদা মতো তেল সরবরাহ করছে না উৎপাদক, ফলে কাটছে না ক্রেতাদের ভোগান্তি।
বাড়তি দাম কার্যকরে 1 মাসের বেশি সময় ধরে বাজারে তেলের সরবরাহ কমিয়ে দেওয়া হয়। এ সময় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হয় তেল। সার্বিক অবস্থা বিবেচনা করে গেল মঙ্গলবার বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার 8 টাকা বাড়িয়ে 175 টাকা নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। খোলা তেলের দামও 8 টাকা বাড়িয়ে করা হয় 157 টাকা। কিন্তু দাম বাড়িয়েও বাজারে বাড়েনি তেলের যোগান। দোকানিরা বলছেন, চাহিদা দেবার পরও মিল পর্যায় থেকে তেল দেয়া হচ্ছে না। ক্রেতাদের ক্ষোভ থাকলেও বাজার তদারকি করতে নামেনি সরকারের কোনো সংস্থা। বুধবারে কিছু মাল দিছে, এখন দিয়ে আবার বলতেছে তেল নাই। আগের মতো কাহিনী শুরু করে দিছে। ডিলার বলতেছে কোম্পানিরা বলে সরকারের কাছে দাবি করছে 20 টাকা লিটারে বাড়ানোর জন্য, সরকার বাড়াইছে 8 টাকা। এই কারণে আবার তালিমালি শুরু করছে যে আমরা খুচরা দোকানদার যারা খুব সমস্যার ভিতরে পড়তেছে। দৈনিক আমাদের তেলের চাহিদা 10 কার্টন, ওইখানে পাইছে 2-3 কার্টন। কোনো রকম ভাবে চালাইছে, দিতেছে না, ওনারা আনতে পারতেছে না। ওনারা বলতেছে যেখানে আমরা ডিউ করি ওইখান থেকে আমাদের ডিউ কাটতেছে না, ডিউ কাটলেও মাল দিতেছে না। কত দূর এগুলো নির্বাচন আর প্রশাসনের সংস্কার? কবেই বা হতে পারে ভোট? এ নিয়ে যমুনা নিউজের সাথে বেশ খোলাখুলি কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের তরুণ উপদেষ্টা এবং ছাত্র জনতার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। সহকর্মী লামিয়া তিথিকে জানিয়েছেন, কবে নাগাদ বোঝা যাবে দেশ এখন নির্বাচনের পথে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে, কবে হবে নির্বাচন, এ নিয়ে ব্যাপক আগ্রহ আর কৌতূহল জনমনে। রাজনৈতিক দলগুলো সংস্কারের পর নির্বাচনের পক্ষে, তবে লম্বা সময়ের পক্ষে নয় কেউই। নির্বাচন কেন্দ্রিক প্রশাসন, আইন শৃঙ্খলা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। কবে ভোট হবে এ নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে আছে নিজস্ব মত ও যুক্তি। আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। জুলাই আন্দোলনের নেতৃত্বের পর সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম গেল 2 নির্বাচনে অন্য অনেক ভোটারের মতো ভোট দিতে পারেননি তিনিও। এবার নিজেই ভোটের পরিবেশ তৈরির দায়িত্বশীলদের একজন। কেবল নির্বাচন এবং এই একই ব্যবস্থাপনা রেখে, একই কাঠামো রেখে যদি আগের মতোই একটা সরকার আসে, তাহলে তো মানুষের আসলে এই জীবন দেওয়ার কোনো মানে হয় নাই। তাই আমরা যাতে পরিবর্তনটা আসে, এই ধরনের কিছু রূপরেখা আমরা তৈরি করছি, উদ্যোগ নিচ্ছি, এবং পরবর্তীতে যেই সরকারে আসবে নির্বাচিতভাবে তারাও সেটার ধারাবাহিকতা রাখবে। তো কবে নাগাদ সেই নির্বাচন? যমুনা টেলিভিশনকে জানালেন, খুব দেরি নয়। বাংলাদেশের মানুষ নির্বাচন প্রত্যাশা করতেছে। একটা বড় প্রজন্ম ভোট দিতে পারে না, আমি নিজেও কখনো ভোট দিতে পারিনি, ফলে আমরা সেটা অবশ্যই আগ্রহ করি। জানুয়ারির মধ্যেই সংস্কার কমিশন, যেগুলো 6টা প্রাথমিকভাবে হয়েছে, তাদের রিপোর্ট দেওয়ার কথা। তাদের রিপোর্টটা হলে সেটা রাজনৈতিক দলগুলোর সাথে একটা ব্যাপক আলোচনার ভিত্তিতে তখন হয়তো রোডম্যাপটা ঘোষণা করা হবে। এরই মধ্যে খসড়া ভোটার তালিকা প্রায় চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এরপর বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ। একই সাথে চলবে সংস্কার। রাজনৈতিক দলগুলো ঝালিয়ে নিচ্ছে তৃণমূলে নিজেদের জনপ্রিয়তা। এই ধৈর্য আমাদেরকে অব্যাহত রাখতে হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হলেও তাদের চরিত্র বদলায়নি, তাই এখনো দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এ মন্তব্য করলেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠের কর্মী সম্মেলনে তিনি অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, দেশের মানুষের উপর গুলি চালিয়ে আবারও রাজনীতিতে আসার অলীক স্বপ্ন দেখছে আওয়ামী লীগ। একই সাথে বিদেশে বসে দেশের শান্তি সম্প্রীতি নষ্ট করতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ ও তাদের দোসররা। এ সময় শফিকুর রহমান আরো বলেন, আগামীতে জামায়াত বৈষম্যহীন রাষ্ট্র করতে চায়, যেখানে দুর্নীতি, অনিয়ম বা ঘুষ থাকবে না। জনগণের এই ধৈর্য, মানুষের প্রতি এই দায়বোধ, দেশের প্রতি এই ভালোবাসা একটা মহলের এখন সহ্য হচ্ছে না। তারা চেয়েছিল রক্তের পদ্মা, গঙ্গা, যমুনা, সুরমা বয়ে যাক, তাহলে তাদের রাজনীতি আবার জমে উঠবে দেশে বিদেশে। এটা না হওয়ার কারণে এখন তারা অশান্তিতে আছে, এখন তরপাচ্ছে।
দেশের অধিকাংশ মানুষ জুলাই অভ্যুত্থান ভুলে যেতে বসেছে বলেই খুনিদের নামে মিছিল ও স্লোগান হয় বলে ক্ষোভ প্রকাশ করেন সার্জিস আলম। সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত চাঁপাইনবাবগঞ্জ ফোরামের আলোচনায় এসব কথা বলেন তিনি। সার্জিস বলেন, অনেক ত্যাগের মাধ্যমে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানেও ব্যক্তি স্বার্থের জন্য অনেকে কাজ করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে উত্তরবঙ্গের সাথে বিভিন্ন ক্ষেত্রে অবিচার করা হয়েছে বলেও দাবি করেন তিনি। সবচেয়ে কষ্টের কথা হচ্ছে আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন জুন 5 থেকে শুরু করে আগস্ট 5 এই সময়টা ভুলে যেতে বসেছি। আমরা নিজেদের স্বার্থ নিয়ে এতটাই ব্যস্ত যে এখানে দেশের কি হলো, মানুষের কি হলো, এগুলো চিন্তা করার আমাদের সময় নেই। যুদ্ধ বিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরলেন আরো 85 বাংলাদেশি। সকালে সরকারি খরচে তাদের ইথিওপিয়ার একটি ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতায় দেশে ফিরেছেন তারা। IOM এর পক্ষ থেকে তাদের 5,000 টাকা পকেট মানি, কিছু খাদ্য সামগ্রী এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ পর্যন্ত 16টি ফ্লাইটে মোট 1048 জনকে বাংলাদেশে ফিরিয়ে আনা হলো। তাদের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন, সার্বিক খোঁজ খবর নেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত একজন বাংলাদেশি লেবাননের বোমা হামলায় মারা গেছেন। প্রয়োজনীয় কাজের দক্ষতা ও ভাষা জ্ঞান ছাড়াই বিদেশে পাড়ি জমাচ্ছেন অনেকে। ফলে কাজ না পেয়ে হন্যে হয়ে ঘুরছেন প্রবাসীরা। সৌদি আরবের ভিশন 2030 অনুযায়ী দ্রুতই পাল্টে যাচ্ছে পরিবেশ পরিস্থিতি। কর্মসংস্থানের নতুন চ্যালেঞ্জে বাংলাদেশ অংশ নিতে চাইলে শ্রমিক প্রশিক্ষণের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। সৌদি আরবের স্থানীয় নৃত্য, বড়দের সাথে ছোটরাও সুরের তালে শরীর এলিয়ে সাড়া দেন। রিয়াদের সাউদি পার্কের একই এলাকায় পাশাপাশি চলছে বাংলাদেশি সাংস্কৃতিক অনুষ্ঠানও। সুরের মিশেলে দেশীয় ঐতিহ্য ফুটিয়ে তুলছেন বাঙালি শিল্পীরা। এভাবেই পৃথিবীর বিভিন্ন দেশের সংস্কৃতির সাথে বসবাসকারীদের পরিচয় করিয়ে দিচ্ছে সৌদি সরকার। প্রতি বছর এ আয়োজনের উদ্দেশ্য গ্লোবাল হাব তৈরি করা, আর তাতে কর্মী হিসেবে অংশীদার হতে চাইলে ভাষা ও কাজের দক্ষতা থাকা জরুরি। পুলিশ স্টেশনে যান, হসপিটালে যান, অবশ্যই আপনারা আরবিটা আপনি জানতে হবে। তোমার কাজের সমস্যা, তারপরে আরবি না জানলে তো তোমার কাজের কোনো ক্যাপাসিটি পাইতো না। বাইরে গেলে বা কোনো জায়গায় পুলিশ টুলিশ যদি ধরে, ওইসব ম্যাটারে দেখা গেল যে আপনার আরবিটা জানা থাকলে আপনি বলতে পারলেন। যদিও প্রবাসী বাংলাদেশিদের একটা বড় অংশই প্লেনে উঠছেন বিদেশি ভাষা জ্ঞান ছাড়াই। নেই সেখানকার কর্মী চাহিদার তথ্য ও সে অনুযায়ী দক্ষতা। অনেকে আছে না জেনে আসে, না জেনে আসলে একটু কাজের প্রবলেম। যেরকম আপনার সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করলে ভালো সাপ্লাই হইলে টাকা পায়, যদি একটু নর্মালি সাপ্লাই আছে না, ওরা কাজ করলে পরে টাকা দেন। কাজ জানলে এখানে মূলত ওনাদের একটা ইয়া থাকে, ভালো টেকনিশিয়ান ঢুকতে পারে, কাজ না জানলে তো হেল্পারে ঢুকে। এদিক থেকে অনেকটাই গোছালো ভারত বা পাকিস্তানের কর্মী ব্যবস্থাপনা। নির্দিষ্ট কাজে নির্দিষ্ট দক্ষতা নিয়েই বিদেশ পাড়ি দিচ্ছেন সেখানকার কর্মীরা। যেই অবস্থাগুলো ভারত পাকিস্তানের হয় না, নেপালের হয় না, কেন বাংলাদেশের হয়? 3 মাসের ট্রেনিং দিয়ে দেয়, সেটা কোথাওই গ্রহণযোগ্য না। 6 মাসের নিচের কোনো স্কিলই গ্রহণযোগ্য না। তাহলে পুরো বিএমইটির স্কিল সেন্টারগুলোকে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত ঢেলে সাজানো। ট্যুরিজমটাকে কেন্দ্র করে আমার হিউম্যান রিসোর্স একটু যদি ডেভেলপ করি, তাই না, তাহলেও কিন্তু ওই দেশে একটা চাকরির সম্ভাবনা তৈরি হয়। সৌদি সরকারের হিসেব অনুযায়ী নারী পুরুষ মিলিয়ে 27 লাখের বেশি বাংলাদেশি শ্রমিক থাকেন দেশটিতে। ভবিষ্যতে সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত সৌদিতে আসার আগেই ভারত, নেপাল, ভুটান কিংবা অন্যান্য দেশের প্রবাসীরা এইখানকার প্রয়োজন অনুযায়ী দক্ষতা অর্জন করে। সৌদি সরকারের ভিশন 2030 অনুযায়ী ভবিষ্যতে তারা এই দেশটিকে একটি গ্লোবাল হাব হিসেবে তৈরি করতে চান। আর সেই সুযোগটি কাজে লাগাতে হলে বাংলাদেশি শ্রমিকদেরও প্রয়োজন অনুযায়ী দক্ষতা অর্জন করতে হবে, না হলে ভোগান্তি ভবিষ্যতে আরও বাড়ার আশঙ্কা থেকেই যাবে।
রাসেল আহমেদ, যমুনা নিউজ, রিয়াদ, সৌদি আরব। পিলখানা হত্যাকাণ্ড মামলার পুনঃতদন্ত, কারাবন্দীদের মুক্তি, মামলার সব রায় বাতিল সহ 8টি দাবি জানিয়েছে কারা নির্যাতিত বিডিআর পরিবার। সকালে রাজধানী জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে ছিল সংবাদ সম্মেলন। নির্যাতিত পরিবারের অভিযোগ, ফ্যাসিস্ট সরকারের পরিকল্পিত ষড়যন্ত্র ছিল বিডিআর বিদ্রোহ। বলেন, কারাবন্দীদের সাজা শেষ হলেও বিনা বিচারে তাদের নির্যাতন করা হচ্ছে। প্রকৃত দোষীদের শনাক্ত করে তাদের বিচারের দাবি জানান বক্তারা। বলেন, ঢালাওভাবে আসামি করায় নির্দোষ ব্যক্তিরাও শাস্তি পাচ্ছেন। হত্যা মামলায় 276 জন জামিন পেলেও বিস্ফোরক আইনের মামলায় তারা আটক, জানান পরিবারের সদস্যরা। রায় দেওয়া হয়েছে, এই রায়গুলোকে তৎকালীন সরকারের পরিকল্পিত হত্যাকাণ্ড, বিদ্রোহ বলতে পিলখানা কিছু ঘটে নাই। এই সরকারের কাছে আমাদের একটি বলা যে এই পিলখানা হত্যাকাণ্ডের বিষয়টা কোন জায়গায় বাধা আছে, বাধাটা বলুন, আমরা ওই বাধার বিরুদ্ধে লড়াই করব। 16 বছর যাবৎ কারাগারে থাকা নির্দোষ যে বিডিআর সদস্যরা আছে, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত, এবং যেই সমস্ত আঙ্কেলরা খালাস পেয়েও আটকা আছেন, তাদের সবাইকে অতি সত্বর মুক্ত করে দিতে হবে। অগ্রহায়ণের শেষ ভাগে সারা দেশে জেঁকে বসেছে শীত। পঞ্চগড়, রাজশাহী, চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8.4 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বনিম্ন। তীব্র শীতে জবু থবু জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে ছিন্নমূল আর শ্রমজীবী মানুষ। বেলা গড়ালেও অনেক জায়গায় দেখা মিলছে না সূর্যের। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে শীতের দাপটে আরও বাড়বে, এমনটা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে ঘন কুয়াশায় বৃষ্টিসীমা কমে যাওয়ায় ভোররাত 2:30 থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে 5 ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালক শ্রমিকরা। খুব শীত পড়ছে, শীতে হাত বের করতেই পারছেনি, তারপরে কোনো জায়গায় কাজকর্ম করতে পারছেনি, চলতে পারছেনি। মাঘ মাসে যে শীতটা, সেই শীতটা এখনই অনুভব করছে। হাটে গেলে শীতের জ্বালায় দাঁড়ানো যাচ্ছে না, হাত পায়ে কোনো কাজ করছে না, শীতের জ্বালায় সব অবশ্যই থাকছে। কনকনে ঠান্ডা হাওয়ার সাথে পাল্টে গেছে চট্টগ্রামের শীত বস্ত্রের বাজার। বেড়েছে ক্রেতা সমাগম, মন্দাভাব কাটিয়ে বেচাকেনা জমজমাট। ফুটপাত থেকে শুরু করে বন্দরনগরীর ছোট বড় সব মার্কেটে বেচাকেনা বাড়ায় খুশি ব্যবসায়ীরা। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে চট্টগ্রামে জমতে শুরু করেছে শীতবস্ত্রের বাজার। সবচেয়ে বেশি ভিড় বন্দরনগরীর জহুর হকার্স মার্কেটে। তুলনামূলক কম দামে পাওয়া যায় বলে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের ভিড় এখানে। গ্রামে একটু বেশি শীত, ওই কারণে শীতের কাপড়গুলো আমরা নিতে আসছি। আর আমরা ট্রাই করতেছি হচ্ছে নতুন নতুন ডিজাইনগুলো চয়েস করার। না, ভারতে টি শার্ট আছে আর আপনার কি এই জ্যাকেটের জন্য আসছি। কয়েকদিন হইতে শীত লাগছে এখানে, সেই জন্য আমরা শীতের কাপড় দেখছি, পছন্দ হইলে নিয়ে নিব। মার্কেট থেকে নিতে গেলে তো একটু বাজেট বাড়তি লাগে, সিলেতে বাড়তি লাগে। আমাদের এখানে যেহেতু কম পাচ্ছে, মানুষ আসতেছে। বিপণী বিতান ও মার্কেটগুলোতেও ভিড়, সব দোকানে শীতের কাপড়ের পসরা। এতদিন মন্দাভাব থাকলেও ঠান্ডা হাওয়া বইতে শুরু করায় বেচাকেনা সরগরম। এখানে জিনিস যেহেতু সবসময় আমরা ভালো টেকসই জিনিসটা পাওয়া যায়, সেক্ষেত্রে জিনিসটা আমরা একটু কিনতে একটু আগ্রহী থাকি। চাহিদার কথা চিন্তা করে আমাদের ব্র্যান্ড কাজ করে, তো ওই অনুযায়ী প্রোডাক্ট দেওয়াতে রুচিসম্মত মানুষ প্রোডাক্ট পাচ্ছে, বিধায় পারচেস চাহিদাটাও অনেক বেশি। ব্যবসা বাণিজ্যের অবস্থা আগে খারাপ ছিল, মোটামুটি এই মাস থেকে রানিং হচ্ছে। বিগত এক সপ্তাহ থেকে মোটামুটি আমাদের ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালো হচ্ছে। আল্লাহর রহমতে শীত পড়তে কয়েকদিন ধরে আমাদের একটু ভালো হচ্ছে, মোটামুটি খারাপ না। হয়তোবা এরকম থাকলে এই মাসটা পুরোটা হয়তোবা কি ভালো সেল হবে। অন্যদিক থেকে আজকে একটু ভালো কাস্টমার আছে মার্কেটে, আমরাও কাস্টমার সাথে কথা বলো বা সেল দিয়েও ভালো ফিল পাচ্ছি আর। বন্দরনগরীর ফুটপাতেও এখন শীতবস্ত্রের সমাহার। কম দামে কিনতে সেখানেও লেগে আছে ভিড়। এখানে অ্যাভেলেবেল প্রোডাক্ট পাই, বিভিন্ন সাইজের বলেন, বিভিন্ন বয়সের বলেন, মোটামুটি একটা ক্রয় ক্ষমতার ভিতরে থাকে। এখানে মালের দামটা সবসময় একটু কম পাওয়া যায় এবং অ্যাভেলেবেল দেখে শুনে নেওয়া যায়। প্রাইসটা একটু রিজনেবল পাওয়া যায়, কিন্তু ওই যে জিনিসটা খুঁজে নিতে হয়। দাম তো রোজ ছাড়তেছে না, ধরে রাখছে, সেজন্য একটু ঘোরাফেরা করতে হইতেছে। শীত পড়তেছে, মোটামুটি বেচা কিনেও বাড়ছে আমাদের, মোটামুটি আল্লাহ আলহামদুলিল্লাহ, দাওয়া শুক্রিয়া। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। শ্রদ্ধা ভালোবাসায় চিরবিদায় জানানো হলো কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ারকে। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ নেওয়া হলে ফুলে শ্রদ্ধা জানান দীর্ঘদিনের সহকর্মী, বন্ধু, স্বজনরা। এ সময় রবীন্দ্রসঙ্গীতে পাপিয়া সারোয়ারের যে অবদান তা জাতি আজীবন স্মরণ করবে বলে মনে করেন ভক্তরা। বাদ জুমা
ধানমন্ডি ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে বরেণ্য এই শিল্পীকে। রবীন্দ্রসঙ্গীতেই যিনি কাটিয়েছেন জীবনের বড় অংশ, সেই রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেই তাকে জানানো হয় শেষ বিদায়। সকালে রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ারের মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে একে একে শ্রদ্ধা জানায় বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা, পাপিয়া সারোয়ারের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান গীতিসুধা, গীতাঞ্জলি, সত্যেন সেন শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আর বিশিষ্টজনেরা। এ সময় সঙ্গীতাঙ্গনে তার অবদানের কথা তুলে ধরা হয়। পাপিয়া সারোয়ার, আপনাকে আমরা ভুলবো না, এই জাতি, এই প্রজন্ম ভুলবে না, আমরা কথা দিলাম। সকলের প্রাণের প্রিয় মানুষ হয়ে উঠেছিলেন যারা, তাদের চলে যাওয়াটা সত্যি বেদনার, মর্মান্তিক। তারা বলেন রবীন্দ্রসঙ্গীতের প্রচার প্রসার অনন্য উচ্চতায় নিয়ে গেছেন পাপিয়া সারোয়ার, তাই আজীবন তিনি বেঁচে থাকবেন কর্মের মাঝে। রবীন্দ্রসঙ্গীতকে তিনি শুধু লালন করেননি, মনে মনে সে পালনও করেছেন। শুধু গান না, একজন পরিপূর্ণ মানুষ হিসাবে যেভাবে আমরা একটা আদর্শ মানুষ হিসাবে ভাবি, পাপিয়াদিকে আমরা সেটাই দেখে এসেছি। স্বাধীনতার পর শান্তিনিকেতনে রবীন্দ্রসঙ্গীতে উচ্চশিক্ষা শেষে দেশে এসে কাজ করেন রবীন্দ্রসঙ্গীত চর্চায়। সারা জীবনই মা কাজ করেছে রবীন্দ্রসঙ্গীত এবং কালচারালি এস্টাবলিশ করা, মা সবসময় নতুন আর্টিস্টদেরকে প্রমোট করত। 2021 সালে 21শে পদক পেয়েছেন তিনি। এছাড়াও অসংখ্য সম্মাননা রয়েছে তার ঝুলিতে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দিন দিন বেড়েই চলছে খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা এলাকার নদী ভাঙন। সহায় সম্বল হারিয়ে অনেকেরই স্থান হয়েছে রাস্তার উপর, অথচ জোড়াতালি দিয়ে রক্ষা করার চেষ্টা বেড়িবাঁধের। বিশেষজ্ঞরা বলছেন, এমন চলতে থাকলে খুলনার ভৌগোলিক অবস্থার পরিবর্তন হয়ে যাবে, প্রভাব পড়বে জীববৈচিত্র্যে, উদ্বাস্তু হবেন অনেকেই। রূপসা ও কাজীবাছা নদীর আগ্রাসনে বিলীন হচ্ছে খুলনা বটিয়াঘাটার জলমা এলাকা। নদীর বুকে হারিয়ে যাচ্ছে শত শত বাড়িঘর, ফসলি জমিসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন সবচেয়ে বেশি তীব্র জলমা থেকে কচুবুনিয়া পর্যন্ত। নিঃস্ব অনেকেরই রাত কাটছে খোলা আকাশের নিচে। রাস্তাঘাট পড়ে যাচ্ছে, জায়গা জমি তো সব চলিয়ে গেছে। আমাকে এই গাঙে আমাকে যত জমি জমা সব চলিয়ে গেছে। আমি একটু বিটে বাড়ি আছে, তাও চলে যাচ্ছে। এই যে ঘরটা দেখতেছেন, এই ঘরটা দেখতেছেন, আশেপাশে আমরা সকলেই দুর্যোগের ভুক্তভোগী। সরকারি জায়গার পরে বাড়ি ঘর মানে কোনো কাজে সাবডির মতো তৈরি করে আমরা বসবাস করতেছি। অনেক জমি ছিল, ধানের জমি, গাছপালা, বসত ভিটা সব নদীতে ভেঙে যাওয়ার কারণে আমরা রাস্তার পাড়ে বসত করেছিলাম। ভাঙন ঠেকাতে কয়েক জায়গায় বাঁধের কাজ করেছিল পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়দের অভিযোগ, মানহীন কাজ উপকারে আসেনি তাদের। এই যে বালির যে ব্লকগুলো দিছে এগুলো তো চলে যায়, ওই পাশটা যে সিমেন্টের ব্লক দিছে ওটা তো আছে, এগুলো বেশি দিন থাকে না। তলেতে গভীর হয়ে যায়, যাওয়ার পরে উপরেতে মাটি টান দিয়ে তলে নিয়ে যায়, গেলে আমাকে তো আরো অসুবিধা হয়। এখানে ব্লক কতগুলোই বাঁধে, ধরো একজনের দায়িত্বে আসে, যদি 500 হয় তার 300 মাইনে নিয়ে চলে যায়। পানি উন্নয়ন বোর্ডের দাবি, শুষ্ক মৌসুমে জরুরি ভিত্তিতে কাজ হলেও মজবুত বাঁধের পরিকল্পনা রয়েছে তাদের। আমরা জরুরি ভিত্তিতে জিও ব্যাগের মাধ্যমে মেরামত কাজ চলমান আছে। পাশাপাশি এগুলো স্থায়ী প্রতিরক্ষার জন্য আমাদের প্রকল্প প্রণয়নের কাজও চলমান আছে। পরিবেশবিদরা বলছেন, ভাঙন ঠেকাতে প্রয়োজন মহাপরিকল্পনা। এখনই উচিত যে একটি সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে এটি পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা আনা। সংশ্লিষ্টদের হিসাবে জেলার উপকূল জুড়ে 630 কিলোমিটার বেড়িবাঁধের অন্তত অর্ধশত পয়েন্ট নড়বড়ে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। চাঁদপুরে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার হচ্ছে প্রকাশ্যেই। পদ্মা মেঘনায় অবাধে মাছ ধরছে অসাধু কিছু জেলে। এর নেতিবাচক প্রভাব পড়ছে মৎস্য খাতে। প্রশাসনের দাবি, কারেন্ট জালের ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত আছে। নিষিদ্ধ কারেন্ট জাল চাঁদপুরে প্রকাশ্যেই হচ্ছে ব্যবহার। পদ্মা মেঘনায় নির্বিচারে চলছে মাছ শিকার। শুধু ব্যবহার নয়, কারেন্ট জাল বিক্রিও নিষেধ। তবুও তার অবাধ ব্যবহার, ক্ষতি জেনেও মাছ ধরছে এক শ্রেণীর অসাধু জেলে। কোথায় পাচ্ছেন এই জাল, এ নিয়ে কথা বলতে রাজি নয় কেউ। যারা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি দিয়ে বয়ে রয়েছে
তাদের তো কোনো ক্ষতি আছে না, কিন্তু সাধারণ জনগণের আছে না ক্ষতি। বর্তমান তো মনে করেন অল বাংলাদেশে মনে করেন এই কারাঙ্গাল সাগর হইতে সব জায়গায় চাহিদা। সরকার নিষিদ্ধ করতে আছে, নিষিদ্ধ হইলে একবারে অল মেইল ফ্যাক্টরি যা আছে এভরিথিং সব বন্ধ করে দেবে। নিষিদ্ধ এই জালের সন্ধানে চাঁদপুরের বিভিন্ন দোকানে অনুসন্ধান চালায় যমুনা টিভি, তবে পাওয়া গেল না কোথাও। ব্যবসায়ীদের দাবি উৎপাদন কিংবা বিক্রি কোনোটির সাথেই জড়িত নন তারা। আমাদের সমিতির নির্দেশ দেওয়া হয়েছে যে কেউ কোনো কারেন্ট জাল বিক্রি করবে না। আমরা ওর পর থেকে আমরা কারেন্ট জাল বিক্রি টোটালি বন্ধ করে দিছি, বন্ধ করে আমরা সুতা জাল বিক্রি করি। কিন্তু নদীতে পাওয়া যায় কারেন্ট জাল, এগুলো আমরা বলতে পারি না কোত্থেকে আনবে। মৎস্য কর্মকর্তারা বলছেন কারেন্ট জালের অবাধ ব্যবহারে মারা পড়ছে পোনা, নিধনের শিকার নানা ধরনের মাছ। এর নেতিবাচক প্রভাব পড়ছে মৎস্য খাতে। এই জালটা যখন নদীতে পাতে কিংবা যে কোনো জলাশয়ে যখন পাতে, কিন্তু এটা কিন্তু কালারলেস হয়ে যায়। মাছের যে ভীষণ মানে দৃষ্টিসীমা নাম এবং তার সেন্সর, এই জালটা কিন্তু সে দেখতে পায় না, সে পানি মনে করে। ওই যখন ওই পাস করতে যায় তখন এই জালের ভিতরে আটকে যায়। নৌ পুলিশ বলছে এ বিষয়ে জেলেদের সতর্কের পাশাপাশি সচেতন করা হচ্ছে, অব্যাহত আছে অভিযানও। যে নিষিদ্ধ জালগুলো আছে সে জালগুলো দিয়ে কোনোভাবে মাছ শিকার করবেন না, তাতে মাছের বংশবৃদ্ধি ক্ষতি হয় এবং একটা সময় আমরা ইলিশের বাড়ি বলে পরিচিত চাঁদপুর, এই চাঁদপুরে হয়তো আমরা ইলিশের দেখা পাবো না। 2005 সালে মৎস্য সংরক্ষণ আইনে কারেন্ট জাল উৎপাদন, বিক্রি ও ব্যবহার অবৈধ ঘোষণা করে সরকার। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ওয়ানডে সিরিজের খবর জানাবো। তৃতীয় ও শেষ ম্যাচে 4 উইকেটের জয়ে 10 বছর পর ওয়ানডেতে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করল উইন্ডিজ। টাইগারদের দেয়া 322 রানের টার্গেট অভিষিক্ত আমির জাঙ্গুর সেঞ্চুরিতে 25 বল হাতে রেখে টপকে যায় ক্যারিবিয়ানরা। সেন্ট কিটসে টস হেরে ব্যাট করতে নেমে 9 রানে 2 উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। 0 রানেই তানজিদ তামিম ও লিটন দাসকে ফেরান আলজারি জোসেফ। এরপর অর্ধশতক হাঁকান সৌম্য সরকার। 50 দেখা পান অধিনায়ক মেহেদী মিরাজও। দুজনে মিলে যোগ করেন 136 রান। এরপর অপরাজিত 150 রানের জুটি গড়ে দলকে 321 রানের পুঁজি এনে দেন রিয়াদ ও জাকের। 62 রান আসে জাকের আলীর ব্যাটে, আর 63 বলে 84 রানের ইনিংস খেলেন মাহমুদুল্লাহ। রেকর্ড রান তাড়া করতে নেমে 31 রানে টপ অর্ডারের 3 ব্যাটারকে হারায় উইন্ডিজ। এরপর বৃষ্টির কারণে কিছুক্ষণ বন্ধ থাকার পর আবার শুরু হয় খেলা। কেসি কাটি 95 রানে ফিরলেও শতকের দেখা পান অভিষিক্ত আমির জাঙ্গু। তার অপরাজিত 104 রানের সঙ্গে মতির ঝড়ো 44 রানে 4 উইকেটের সহজ জয় পায় উইন্ডিজ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় 2034 বিশ্বকাপের আয়োজক হয়ে সমালোচকদের আলোচনার খোরাক এখন সৌদি আরব। মানবাধিকার সংস্থাগুলোর প্রবল আপত্তি সত্ত্বেও ঠিকই বিশ্বকাপের আয়োজক হওয়ার স্বপ্ন পূরণ করে দেশটি। আর তাতে সবচেয়ে বড় সমর্থক হিসেবে তারা পেয়েছে খোদ ফিফাকেই। সৌদিকে আয়োজক করে দিতে ভোটিং সিস্টেমে পরিবর্তন, নিয়ম ভাঙা সহ হেন কোনো উপায় নেই যা করেনি সংস্থাটি, এমনটাই অভিযোগ ফুটবল বিশ্লেষকদের। The host of the FIFA World Cup 2034 will be Saudi Arabia. ফিফা সভাপতির এই ঘোষণা অনেকটা প্রত্যাশিতই ছিল, কারণ 2034 বিশ্বকাপের আয়োজক হওয়া দৌড়ে কোনো প্রতিদ্বন্দ্বী যে ছিল না সৌদি আরবের সামনে। নিজেদের লক্ষ্য অর্জনে দেশটির পরিকল্পনা অবশ্য আরও অনেক আগে থেকেই। ফুটবল বিশ্বের দৃষ্টি আকর্ষণে 500 কোটি পাউন্ড বিনিয়োগে ঢেলে সাজানো হয়েছে সৌদির ক্রীড়াঙ্গন। রোনালদো, নেইমার, বেনজেমাদের নিয়ে যেমন সমৃদ্ধ করা হয়েছে সৌদি প্রো লিগ, তেমনি পর্যটন খাতের শুভেচ্ছা দূত করা হয়েছে লিওনেল মেসিকে। কিনে নিয়েছে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের মালিকানাও। কিন্তু তাতেও মুখ বন্ধ রাখা যায়নি মানবাধিকার সংস্থাগুলোর। তাদের দাবি, মানবাধিকার বিতর্ক আড়াল করতে সৌদি যা করছে তা সম্পূর্ণ স্পোর্টস ওয়াশিং। তবে কোনো বিতর্কই আয়োজক হওয়া থেকে বিচ্যুত করতে পারেনি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মুসলিম দেশটিকে। সব মিলিয়ে ফিফারও সুনজর ছিল সৌদির দিকেই। শুরুতে 2030 আসরের আয়োজক হতে চেয়ে ফিফার পরামর্শে পরিকল্পনায় বদল আনে দেশটি, কারণ স্পেন, পর্তুগাল, মরক্কোর সঙ্গে যে দৌড়ে ছিল আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে। তবে এই 3 লাতিন দেশ এক পর্যায়ে সরে দাঁড়ালেও ছেড়ে দেয়নি ফিফা। Uruguay,
নিয়ম অনুযায়ী অন্তত 2 আসর পর বিশ্বকাপের আয়োজক হতে পারবে যে কোনো মহাদেশ। তাই 2030 আসরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সঙ্গে মাত্র 3 ম্যাচের জন্য আয়োজক করা হয় লাতিনের 3 দেশকে। তাতে ইউরোপ, আফ্রিকার সঙ্গে কাটা পড়ে দক্ষিণ আমেরিকার নামও। আর 2026 বিশ্বকাপের আয়োজক হওয়ায় উত্তর আমেরিকাও থাকবে না সে তালিকায়। বাকি শুধু ওশেনিয়া ও এশিয়া। নিউজিল্যান্ডের সে সক্ষমতা না থাকায় দৌড়ে শেষ পর্যন্ত টিকে থাকে এশিয়া মহাদেশ, যেখানে সৌদি আরবের প্রতিদ্বন্দ্বী হিসেবে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত সরে দাঁড়ায় তারা। তাই ফিফার প্রেসক্রিপশনে অনেকটা ফাঁকা মাঠেই গোল দেয় সৌদি আরব। বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে যায় 2034 বিশ্বকাপের আয়োজক। তারপরও মানবাধিকার ইস্যুতে সৌদির আয়োজক হওয়ার সম্ভাব্য সব প্রতিবন্ধকতা দূর করতে আটঘাট বেঁধেই নামে ফিফা। প্রথমবারের মতো পরিবর্তন আনে ভোটিং সিস্টেমে। ফিফার অনলাইন কংগ্রেসে 2030 ও 2034 বিশ্বকাপের স্বাগতিক বেছে নিতে দেয়া হয় মাত্র একটি ভোট। সৌদি আরবকে যেন না ভোট না দেয়া যায় সেজন্যই নিয়ম ভেঙেছে ফিফা। তাতে স্পেন, পর্তুগাল, মরক্কোকে ভোট দেওয়ার সঙ্গে অটো ভোট পেত সৌদি আরব। তাই শেষ পর্যন্ত হাত উঁচিয়েই নিজেদের ভোট প্রয়োগে সন্তুষ্ট থাকতে হয় সদস্য দেশগুলোকে। সংশ্লিষ্টদের মতে কাতারের পর মরুর বুকে আরও একটি বিশ্বকাপ আয়োজনের পথে প্রাথমিক হাসি হাসলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনিও। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। রান ফর হেলথ, রান ফর ইউনিটি এই প্রতিপাদ্যকে সামনে রেখে হয়ে গেল ইউসিআর হাফ ম্যারাথনের তৃতীয় আসর। হাতিঝিলে 2টি ক্যাটাগরিতে প্রায় 2000 নারী পুরুষ শিশু প্রতিযোগিতায় অংশ নেন। আয়োজকরা বললেন, সমাজের সুস্থতার জন্য প্রয়োজন সবার একতা। রাতের শেষ ভাগে কুয়াশার চাদরে মোড়ানো পুরো হাতিরঝিল। ছুটির দিনে শীতের আরামদায়ক ঘুম উপেক্ষা করেই এক ঝাঁক নারী পুরুষ শিশু জড়ো হন। রান ফর হেলথ, রান ফর ইউনিটি এই প্রতিপাদ্য নিয়ে তৃতীয়বারের মতো এ আয়োজনে ইউসিআর, যেখানে দৌড়েছেন প্রায় 2000 মানুষ। আয়োজনের মূল বার্তা, দেহের সুস্থতার পাশাপাশি সমাজের সুস্থতার জন্য প্রয়োজন সর্বস্তরের একতা। দেশ গঠনে সবাইকে এক হতে আহ্বান সবার। ইউনিটি একটা দেশকে, একটা সমাজকে বদলে দিতে পারে। সো আমরা যারা একে অপরকে সহযোগিতা করতে পারি তাহলে আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারি। লুক এট দ্য ক্রাউড, ভাইব্রেন্ট, এন্ড এভরিওয়ান ইজ রানিং টুগেদার। একটা একা একা ওয়ার্কআউট করা, একটা হচ্ছে হোল কমিউনিটি। দেশের যে পরিস্থিতি, সবাই এক থাকা প্রয়োজন। এই ধরনের অ্যাক্টিভিটিসের মাধ্যমে যখন নাকি ছেলেমেয়েরা এবং সাধারণ মানুষ ইনভলভ থাকে, তখন কিন্তু অন্য কোনো বাজে কাজের মধ্যে তারা থাকে না। অংশগ্রহণকারীরা জানান, দেহ ও মনকে সুস্থ ও সতেজ রাখতে, নগর জীবনকে আরও একটু স্বাস্থ্যকর করতে নিয়মিত দৌড়ের বিকল্প নেই। হেলথ ইজ ইম্পর্টেন্ট, সো হেলথ ভালো রাখার জন্য দৌড়াতে হবে, সেটা ঘুমের চাইতেও বেশি ইম্পর্টেন্ট। নিজের জন্য যদি কিছু করতে হয় তাহলে এই ঘুম ভেঙে আপনাকে সকালবেলা রান করতে হবে। দৌড়িয়ে আমার স্ট্রেংথও বাড়ছে, আবার এনার্জিও বাড়ছে, আবার অনেক মজাও লাগছে। আমি রিসেন্টলি ফিটনেস নিয়ে একটু কনসিয়াস হয়েছি, তো আমার কাছে মনে হয় দৌড়ানোটা অনেক ইম্পর্টেন্ট। রেগুলার বেসিস যদি দৌড়ানো হয় তাহলে তো আমাদের শরীর সুস্থ, সব দিক দিয়ে আমরা ফিট থাকতে পারি। আয়োজনে ছিল 2টি ক্যাটাগরি। 21.1 কিলোমিটার ও 7.5 কিলোমিটার দৌড়ে যোগ দিয়ে সুস্থতা ও একতার বার্তা ছড়িয়ে দিলেন সবাই। শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য দৌড়ের ভূমিকা সবারই জানা। এই ম্যারাথনের আয়োজকরা বলছেন, দেশের এবং সমাজের সুস্থতার জন্য চাই সবার একতা। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। এবারে বিদায় নিচ্ছি। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে পরের ঘন্টার সংবাদ দেখার আমন্ত্রণ রইল।